স্টাডি অনলাইনে সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, ক্ষয়চক্র, সাইকেল অফ ইরোশন। দেখো, পৃথিবীতে প্রত্যেকটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, আর যার মধ্য দিয়ে ভূমিরূপ তার সুশৃঙ্খল পর্যায়ক্রমিক শ্রেণীবদ্ধ পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন ঘটে থাকে। ভূমিভাগের যে কোনো উত্থিত অংশ ক্ষয়কার্যের ফলে প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রম অনুসারে কতকগুলি পর্যায়ের মধ্য দিয়ে শেষ অবস্থায় বা সমপ্রায় ভূমিতে পরিণত হয় এবং অবশেষে সেখানে নিম্ন ক্ষয়সীমা পর্যন্ত পৌঁছায়। এখানে নিম্ন ক্ষয় বলতে বেস লেভেল অফ ইরোশন, যেটাকে সমুদ্রতল ধরা হয়ে থাকে। আমাদের চ্যাপ্টারের মেন বিষয়বস্তু হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র। সাধারণত ক্ষয়চক্রের ধারণাটি প্রথম দেন আমেরিকান ভূগোলবিদ উইলিয়াম মরিস ডেভিস বা ডাব্লিউ.এম. ডেভিস। তিনি 1884 থেকে 1893 খ্রিস্টাব্দে এই ক্ষয়চক্র মডেলটির বিকাশ ঘটান। 1899 সালে ভৌগোলিক ক্ষয়চক্র বা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশনের মাধ্যমে ডাব্লিউ.এম. ডেভিস ভূগোলশাস্ত্রে ভূমিরূপ পরিবর্তনের বিবর্তন সংক্রান্ত একটি সুস্পষ্ট পর্যায়ক্রমিক মতবাদ উপস্থাপন করেন। তার এই মতবাদটি ডারউইন প্রবর্তিত প্রাণীজগতের বিবর্তন সংক্রান্ত যে মতবাদ ছিল, সেই মতবাদের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়ে ভূমিরূপের বিবর্তন সংক্রান্ত এই মতবাদটি তিনি উপস্থাপন করেন, যেক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে ভূমিরূপ একটা নির্দিষ্ট পর্যায়ক্রমের মাধ্যমে যৌবন, পরিণত এবং বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে ভূমিরূপের বিবর্তন ঘটিয়ে থাকে। ভূপৃষ্ঠের প্রায় 70% ভূমিতে নদীর ক্ষয়কাজ প্রাধান্য পায়, তাই স্বাভাবিক ক্ষয়চক্র বলতে নদী ক্ষয়চক্রকেই বোঝানো হয়ে থাকে। নদীর ক্ষয়কার্যের ফলে প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রমানুসারে যৌবন, পরিণত ও বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে ভূমিরূপের স্বাভাবিক ক্ষয়চক্র ঘটে থাকে। মার্কিন ভূমিরূপ বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস এই ক্ষয়চক্র মডেলটির সূচনা করেন। এবার মরিস ডেভিস কে? উইলিয়াম মরিস ডেভিস একজন আমেরিকান ভূমিরূপবিদ, ওকে, যিনি আমেরিকার 1850 সালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে জন্মগ্রহণ করেন। তারপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন প্রাপ্ত হন। এবার পরবর্তী সময় তিনি ভূগোল শাস্ত্রে অর্থাৎ আমেরিকার যে ভূগোল, সেই ভূগোলের উন্নতি সাধনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন এবং ডারউইনের যে অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থ আছে, সেখান থেকে যে বিবর্তন তত্ত্ব, সেই বিবর্তন তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে ভূমিরূপের বিবর্তন সংক্রান্ত এই তত্ত্বটি নর্মাল সাইকেল অফ ইরোশন বা জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন তত্ত্বটি প্রকাশ করেন। এবার স্বাভাবিক ক্ষয়চক্র মডেল উইলিয়াম মরিস ডেভিসের যে স্লোপ ডিক্লাইন থিওরি, সেখানেই প্রকাশ পায়। আর স্বাভাবিক ক্ষয়চক্র বলতে নদীর ক্ষয়চক্র। ডেভিসের মতে কোনো অঞ্চলের ভূমিরূপের উদ্ভব সেই অঞ্চলের শিলার গঠন বা স্ট্রাকচার, ক্ষয়চক্রের প্রক্রিয়া বা প্রসেসেস অ্যান্ড সময় বা পর্যায়, টাইম অর স্টেজ, এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। তাই তিনি বলেছেন ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। দেখো, ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। একে ট্রিও অফ ডেভিস বলা হয়ে থাকে বা ডেভিসের ত্রয়ী। কোনটা? গঠন বা স্ট্রাকচার, প্রক্রিয়া বা প্রসেস এবং সময় বা টাইম অর স্টেজ। এবার গঠন বলতে, স্ট্রাকচার বলতে শিলার গঠন বা শিলার গঠন, যেমন শিলার নতি, শিলার আয়াম, কাঠিন্যতা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, দারণ, ফাটল, জোরমুখ, এই সমস্ত কিছুকে একসঙ্গে শিলার গঠন বা স্ট্রাকচার বোঝানো হয়ে থাকে। আর প্রক্রিয়া বলতে ক্ষয়ের যে বহির্জাত প্রক্রিয়াসমূহ প্রাকৃতিকভাবে কাজ করে, ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ, উৎপাটন প্রভৃতি যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় সাধন ঘটে থাকে বা বিবর্তন ঘটে থাকে। এবং সময় বা পর্যায় বলতে ভূমিরূপের ধারাবাহিক বিবর্তনের ফলে যে একটা নির্দিষ্টভাবে অর্থাৎ সুশৃঙ্খল পর্যায়ক্রমিকভাবে যখন ভূমিরূপের পরিবর্তন ঘটে, যেমন যৌবন, পরিণত এবং বার্ধক্য পর্যায়, এই সময় বা পর্যায়কে স্টেজ বা টাইম বলা হয়ে থাকে। আর এই তিনটিকে একসঙ্গে ট্রিও অফ ডেভিস বলা হয়ে থাকে। এবার দেখো, ডেভিসের মডেলের যে শর্ত, অর্থাৎ ডেভিস যে নর্মাল সাইকেল অফ ইরোশনটি দেন বা ফ্লুভিয়াল ইরোশন যাকে বলা হচ্ছে, তাতে কিছু শর্ত তিনি তুলে ধরেন। প্রথম শর্ত হচ্ছে ভূ আলোড়নের প্রভাবে ভূভাগের উত্থান সাপেক্ষে, মানে ভূভাগ প্রথমে উত্থিত হবে এবং সেটি একটি
ভূতাত্ত্বিক একক বা জিওগ্রাফিক্যাল ইউনিট হিসাবে কাজ করবে, অবস্থান করবে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে ভূমিভাগের ভূতাত্ত্বিক গঠন সরল ও একই প্রকার শিলা দ্বারা হবে এবং ভূমির প্রারম্ভিক ঢাল হবে সমুদ্রমুখী, অর্থাৎ ভূমিটা অবশ্যই সমুদ্রের দিকে ঢাল হতে হবে। 3 নম্বর, ক্ষয়চক্র চলাকালীন ভূমিভাগ অনড় থাকবে, অর্থাৎ স্থিতাবস্থায় থাকবে, ভূমিভাগের কোনো রকম অস্থিতিশীলতা দেখা গেলে হবে না। অঞ্চলটি অবশ্যই আর্দ্র হতে হবে। 4 নম্বর, আর্দ্র মানে নদী বৃষ্টিবহুল অঞ্চল হতে হবে। সমুদ্রপৃষ্ঠের থেকে ভূমির উলম্ব উত্থান ঘটবে এবং উত্থান কাজ শেষ হওয়ার পরই ক্ষয়কাজ প্রাধান্য হবে বা প্রাধান্য পাবে। পরবর্তী যে 6 নম্বর, ভূমিরূপের বিবর্তন একটি নির্দিষ্ট পর্যায়ক্রমে ঘটবে এবং ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত ক্ষয়কাজ প্রাধান্য পাবে। এই হচ্ছে ডেভিসের ক্ষয়চক্র মডেলের শর্তসমূহ। এই শর্তগুলো পূরণ হলেই তবেই সেই অঞ্চলে এই মডেলটি কাজ করবে বা অ্যাক্টিভেট হবে। এবার ডেভিসের ক্ষয়চক্র মডেলের পর্যায়গুলোকে 3টি ভাগে ভাগ করা হয়। স্টেজ অফ নর্মাল সাইকেল অফ ইরোশন বা ডেভিসিয়ান সাইকেল অফ ইরোশন, এখানে পরিণত পর্যায় যৌবন পর্যায় মানে ইয়ুথফুল স্টেজ, পরিণত পর্যায় ম্যাচিওর স্টেজ, আর বার্ধক্য পর্যায় বা ওল্ড স্টেজ, এই 3টি স্টেজে ভাগ করা হয়ে থাকে। এখানে দেখো আমরা চিত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে অল্টিটিউড অ্যান্ড মেইন ভ্যালি ফ্লোর, এখানে পুরোপুরি চিত্রের মাধ্যমে দেখো। প্রথমে এই পর্যন্ত ইয়ুথফুল স্টেজ, এখানে ভূমির উচ্চতা উলম্ব উত্থান ঘটেছে, তারপরে ভূমির উপর ক্ষয়কাজ প্রাধান্য পাচ্ছে, দিয়ে তারপরে পরিণত বা ম্যাচিওর স্টেজ, তারপর শেষে ওল্ড স্টেজ। ওল্ড স্টেজে ভূমির সমপ্রায়করণ ঘটছে আর সেখানে মোনাডনক সৃষ্টি হচ্ছে, মোনাডনক। ওকে, তাই জিওগ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ জিওগ্রাফিক্যাল সাইকেল অপারেশন মডেল ক্রিয়েটেড বাই ডব্লিউ.এম. ডেভিস বা ডব্লিউ.এম. ডেভিসের যে মডেলটি তার একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এটা। এবার আমরা পরিষ্কারভাবে এই মডেলটি সম্পর্কে ডিটেইলে জানবো। দেখো, যৌবন অবস্থা বা ইয়ুথফুল স্টেজ, এই স্টেজে কি হয়? এই স্টেজ হচ্ছে ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে এই স্টেজটি প্রথমেই সংগঠিত হয়। যেহেতু ডেভিসের মডেলটি একটা বদ্ধ প্রণালী, বা ক্লোজ সাইকেল, আর এই যৌবন পর্যায়ে সহজাত ভূমিরূপ নিয়ে যে গঠিত হয়, উত্থান পর্ব শেষ হওয়ার পরই ভূমিভাগটি যৌবন অবস্থা পায় এবং নদী দ্বারা ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। যেমন অনুগামী নদীর সৃষ্টি হয়, ব্যাপকভাবে মস্তক ক্ষয় হয়, জলপ্রপাত ও খরস্রোতের সৃষ্টি হয়, সংকীর্ণ ভি আকৃতির উপত্যকা, সংকীর্ণ জলবিভাজিকার সৃষ্টি হয়, মন্থকূপ গঠিত হয়। ক্রমবর্ধমান ভূমির উত্থানের ফলে আপেক্ষিক উচ্চতাও বাড়তে থাকে। ভূমির বন্ধুরতা বৃদ্ধি পায় কারণ এই অঞ্চলটা খুব এবড়োখেবড়ো হয় এবং ভূমির বন্ধুরতা বেশি হয় এবং আরও বিভিন্ন ধরনের ভূমিরূপের বিলুপ্তি সাধন ঘটে থাকে। পরবর্তী যে পর্যায় সেটা হচ্ছে পরিণত পর্যায়। এই পরিণত পর্যায়ে আবার যৌবন পর্যায়ের কিছু ভূমিরূপের এখানে বিনাশ ঘটে এবং এই অঞ্চলে আপেক্ষিক উচ্চতা সর্বাধিক হয়ে থাকে। সর্বাধিক হওয়ার পর থেকে আস্তে আস্তে ক্রমহ্রাসমান হয়। স্পষ্ট জলবিভাজিকা দেখা যায়, সুস্পষ্ট জলবিভাজিকা, উপত্যকার যে উচ্চতা সেটা হ্রাস পায়, পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। ডেভিসের ক্ষয়চক্র মডেলের বা নর্মাল সাইকেল অফ ইরোশনের পরিণত পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পর্যায়িত ঢাল। এই পর্যায়িত ঢাল এমন একটা ঢাল যে ঢালে নদী না ক্ষয় কাজ করে না সঞ্চয় কাজ করে, শুধুমাত্র বাহিত পদার্থসমূহ বহন করে। এই ঢালকে গ্রেডেড স্লোপ বা পর্যায়িত ঢাল বলে, আর এই ঢালের নদীকে গ্রেডেড রিভার বলা হয়ে থাকে। ওকে, নদীর সংখ্যা এখানে আস্তে আস্তে কমতে থাকে। নদী তার নিম্নক্ষয়ের পরিবর্তে ধীরে ধীরে পার্শ্বক্ষয় বৃদ্ধি করতে থাকে। এই হচ্ছে পরিণত পর্যায়ের বেশ কিছু বৈশিষ্ট্য। এবার আমরা আসছি বার্ধক্য পর্যায় বা ওল্ড স্টেজ। এই ওল্ড স্টেজে আবার ক্ষয়চক্রের শেষ অবস্থা, আর এই সময় নদীর নিম্নক্ষয় একেবারে বন্ধ হয়ে যায়, এবং ভূমিরূপ প্রকৃতপক্ষে প্রায় সমতল ভূভাগে পরিণত হয়। এখানকার কিছু বৈশিষ্ট্য হচ্ছে অগভীর ও প্রশস্ত নদী উপত্যকার সৃষ্টি, নদীর সংখ্যা কমে যাওয়া, চওড়া প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, আঁকামাকা নদীর গতিপথ, বিনুনি নদীর সৃষ্টি এবং সমপ্রায় ভূমির সৃষ্টি, আর মোনারণক দেখা যায়। এই মোনারণক কি? সমপ্রায় ভূমির উপর কঠিন শিলাগঠিত স্বল্পোচ্চ যে টিলা বা পাহাড়গুলিকে, এইগুলিকেই মোনারণক বলা হয়ে থাকে। ওকে, আমেরিকার যে হ্যাম্পেশিয়ার রিজন, সেখানে মোনারণকের নাম অনুসারে এখানে মোনারণক নামকরণ করা হয়ে থাকে। মোনারণক সম্পর্কে আমরা পরে খুব ডিটেইলে আসব। ওকে, এই হচ্ছে ডেভিসের ক্ষয়চক্রটি পুরোপুরি বার্ধক্য, পরিণত এবং যৌবন পর্যায়। এইবার দেখো, প্রত্যেকটি মডেল বা ক্ষয়চক্রের কিছু সমালোচনা থাকে। এক্ষেত্রেও তার কোনো
অন্যরকম কোনো কিছু হয়নি। যেমন ডেভিসের ক্ষয়চক্র ধারণাটিকে আবার সমালোচনা করেছেন কে? পেঙ্ক, হ্যাঁ, ডাব্লু পেঙ্ক, ওয়ালথার পেঙ্ক, হ্যাক, জেটি হ্যাক, কিং অর্থাৎ এলসি কিং, ক্রিকমে, এরা সবাই কিন্তু ডেভিসের ক্ষয়চক্র মডেলটির সমালোচনা করেছেন। এখানে কিছু কিছু দৃষ্টিভঙ্গি থেকে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করেছেন। সেই সমালোচনাগুলি হচ্ছে উত্থান এর গতিবেগ। ডেভিস তার তত্ত্বে ভূমিরূপের দ্রুত উত্থানের কথা বলেছেন, কিন্তু পেঙ্কের মতে প্রাথমিক উত্থান হয় না, ধীর গতিতে ভূমিরূপের উত্থান ঘটে থাকে। অর্থাৎ ভূমিরূপের যে উত্থান হয় সেটা ধীর গতিতে হয়ে থাকে। এবার ক্ষয়চক্রের শুরু। ডেভিসের মতে ভূমিরূপের উলম্ব উত্থান শেষ হবে, তারপরে ক্ষয়কাজ হবে, কিন্তু এক্ষেত্রে উলম্ব উত্থানের আগেই ক্ষয়কাজ শুরু হয়ে যায়। অর্থাৎ উত্থান কাজ এবং ক্ষয়কাজ একই সঙ্গে চলতে থাকে। উত্থান পর্বের সমাপ্তি ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। অর্থাৎ তিনি বলছেন উত্থান পর্ব আগে সমাপ্ত হবে, তারপরে ক্ষয়কাজ হবে, কিন্তু উত্থান পর্ব সমাপ্ত না হতে হতেই ক্ষয়কাজ শুরু হয়। আর সবথেকে বড় সমালোচনা হচ্ছে ভূমিরূপের স্থিতিশীলতা। ডেভিস বলেছেন যে ভূমিরূপটিকে অবশ্যই স্থির থাকতে হবে, কিন্তু কি হয়, এর মধ্যবর্তী সময়ে বিভিন্ন অন্তর্জাত শক্তির মাধ্যমে ভূমিরূপ পরিবর্তিত হতেও পারে। ওকে। আর জেটি হ্যাক বলছেন যে ক্ষয়চক্রে কোনো অস্তিত্বই নেই। অ্যাকচুয়ালি গতিশীল ভারসাম্য তত্ত্ব, জেটি হ্যাক তার ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরিতে বলছেন ক্ষয়চক্র বলে বাস্তবে কিছু নেই, ভূমির গঠন অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। এই হচ্ছে ডেভিসের তত্ত্বের সমালোচনা। তা সত্ত্বেও এই ডেভিসের তত্ত্বের বিশেষ গুরুত্ব আছে, কারণ এই তত্ত্বটি সরল এবং প্রয়োগযোগ্য, এবং নদীবহুল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এর বিশাল প্রয়োগ আছে, এবং প্রথম একমাত্র তত্ত্ব যেটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটা মডেলের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন সম্পর্কে তত্ত্ব পাওয়া যায়। ডেভিস প্রচলিত ভূতাত্ত্বিক ধারণাগুলিকে একত্রিত করার যে প্রয়াস, যেমন গিলবার্টের পর্যায়ন তত্ত্ব, বেস লেভেল থিওরি, হ্যাঁ, তারপর প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম তত্ত্ব, আগাসিসে প্লেফেয়ারের, এই সমস্ত তত্ত্বকে তিনি একত্রীকরণে করেন। বাস্তবিক ক্ষেত্রে ডেভিসের তত্ত্বটির বিশেষ গুরুত্ব আছে এবং বিশেষ গুরুত্বপূর্ণ তত্ত্ব। সকলকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট, শেয়ার এবং লাইক অবশ্যই করবে। ধন্যবাদ সকলকে।